প্রতিটা বছরে অন্তত কয়েকটা বই কিনতে হবে। আমরা প্রতি বছর কয়েক হাজার টাকা জামা কিনি, জুতো কিনি, এটা কিনি, সেটা কিনি। বইয়ের জন্য একটা বাজেট থাকা আমাদের দরকার। সুধী দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অক্ষরের গল্প আয়োজনে সবসময় আমরা আমাদের চিন্তাশীল, সৃজনশীল এবং প্রত্যুৎপন্ন মতিত লোকদেরকেই আহ্বান জানাই। আমাদের অতিথি হিসাবে তারা থাকেন। আজকে আমাদের সঙ্গে আছেন দেশখ্যাত লেখক সুমন্ত আসলাম। ভালো আছেন আপনি? জি। সুমন্ত, আমরা এই অনুষ্ঠানের যে মূল প্রতিপাদ্য সেটি আমরা এইভাবে বলি যে আমাদের অক্ষরগুলো আগুন দিয়ে শেখা, আমাদের বর্ণমালা, আমাদের বাক্যবিন্যাস, এগুলো সব এসছে রক্তের ভেতর দিয়ে। একটা ধারাবাহিক সংগ্রামের ফসল এই বাংলা ভাষা। আর আপনি এই বাংলা ভাষায় কাজ করেন দীর্ঘদিন থেকে। আপনার গ্রন্থের সংখ্যা, যদি আমি ভুল না করি, 150-র মতো, 150। প্রথমেই আপনাকে আমি জিজ্ঞেস করি, 150টি বইয়ের লেখক যিনি, তার লিখেই তো জীবিকা নির্বাহ করা সম্ভব, সেটা কি হয়েছে? গত 20 বছর আগে আমি যে লেখাটা শুরু করেছিলাম, বা আমরা যে আশা নিয়ে এসেছিলাম, আশাটা অনেকদিন এগিয়ে গিয়েছিল, বা আমরা ওইদিকে চালিত হচ্ছিলাম। হঠাৎ করে যে ছন্দপতনটা ঘটেছে, আপনি খেয়াল করবেন, এই ছন্দপতনটা আমাদের সাংস্কৃতিক লেভেলের সব জায়গায় হয়েছে। আপনার নাটকে হয়েছে, সিনেমায় হয়েছে, সাহিত্যে হয়েছে, এবং আমাদের যে গ্রাম্য পটভূমিকার যে সাংস্কৃতিক আবেগ ছিল, পরিবেশ ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আপনি যেটা বলতে চান যে বই লিখে জীবিকা নির্বাহ করা, এটা আসলে একটা স্বপ্নের মতো এবং কল্পনার মতো। এটা আদৌ আগামী 100 বছরে সম্ভব হবে কিনা আমি মনে করি না। কিন্তু আমাদের দেশে দু একজন লেখক সেটা করেছেন। হুমায়ুন ভাই করেছেন, হুমায়ুন আহমেদ, মিলনও অনেক দূর সেটা করতে পেরেছিল। আমাদের দেশে জ্ঞান চর্চার পরিবেশ তৈরি না হয়, আর এই লেখালেখি করে যদি ভালো লেখকরা যদি জীবিকা নির্বাহ করতে না পারেন, 25 কোটি মানুষের দেশে যে বই কেনার জন্য যদি অন্তত 10,000 লোক প্রস্তুত থাকতো, তাহলে তো একজন লেখক তো যথেষ্ট ভালোভাবে জীবন ধারণ করতে পারতো বলে আমার বিশ্বাস। আর আমাদের পত্রিকাগুলো কি ঠিকমতো সম্মানই দেয়? প্রত্যেকের সম্পর্কে আরেকটা আগে আসে, আপনি যেটা বললেন যে ভালো লেখক, আপনি যদি ভালো লেখকের কথা বলেন, বাংলাদেশে অনেক ভালো লেখক আছেন। আপনি কয়টা পত্রিকা সে ভালো লেখকদেরকে স্থান দিচ্ছে? আপনি দেখবেন প্রত্যেকটা গোষ্ঠীভিত্তিক ভাগ হয়ে গেছে। এই পত্রিকায় এই কয়েকজনের লেখা ছাপা হবে, ওই পত্রিকা কতজন। এখানে কে ভালো লেখক এটা কিন্তু মুখ্য বিষয়টা না, পরিচিতটা ব্যাপার। আর পত্রিকায় যে সম্মানের কথা বলছেন, এটা বোধহয় খুব অল্প কিছু পত্রিকায় দিচ্ছে। আর যদিও আমি মনে করি আমি সব পত্রিকাতে পাই, অন্যরা কী পাবে কি জানি না। তো এটা আমার জানা আছে যে অনেক পত্রিকায় সম্মান দিতে পারে না। তারপরেও যখন আমরা দেখি ঈদ সংখ্যায় বাজার প্রায় 6 লাখ, প্রচুর ঈদ সংখ্যা বেরোচ্ছে। আপনারা সব ঈদ সংখ্যায় প্রায় লিখছেন। এখন ঈদ সংখ্যা সম্মানই যদি সম্মানজনক দেওয়া হতো, তাহলে মোটামুটি আপনারা ভালো উপার্জন করতে পারতেন। আমাদের সবসময় মনে রাখতে হবে যে লেখালেখি কিন্তু একটা শিল্প, এবং শিল্পকে একটা যখন তার পত্রিকা ছাপা হয় তখন সেটার প্রোডাক্টের রূপ নাই। এই প্রোডাক্টটা বাজারে যাওয়া, তাকে সেল করা পাঠকদের কাছে, সেটা জরুরি হয়ে ওঠে পত্রিকার লোকদের কর্মব্যস্ততার ভেতর দিয়ে। আমরা দেখি যে ঈদের সময় এগুলো হচ্ছে। আর আমাদের মফস্বল শহরগুলোতে তো একদম লাইব্রেরিগুলো আর এখন নেই। তো কোথায় পত্রিকা বিক্রি হবে, কোথায় যাবে, কে কিনবে, এটা দিশেহারা অবস্থা না? তো এর থেকে মুক্তির উপায় কি? ভাই, আমাদেরকে আসলে কোনো নীতিমালা আছে যে আমরা এইভাবে এগোবো? আমরা যদি একটা সংসার করি যে আমরা আজকে এ মাছ কিনবো, কালকে সে মাছ কিনবো, একটা কিন্তু ধারাবাহিকতা আছে। আমি না পারলে আমার ওয়াইফ করে সে যে আমি আজকে ডাল খাবো, কালকে মাছ খাবো। আমাদের কি এরকম কিছু আছে? আমাদের এরকম কিছু নাই। আমি তো আপনি এটা আসলে বলাটা এখানে ঠিক হচ্ছে কিনা, আপনি বাংলা একাডেমি দেখেন না কেন, গত 15 বছরে বাংলা একাডেমি কী করেছে? আর এই যে এবার যে বইমেলাটা হলো, কি হতো না হলে 1 মাস পরে গেলে কি হতো? না, সেটা যদি বইমেলা করতেই হয় তাহলে বইমেলার মতো করে করতে হবে। এই সিদ্ধান্তহীনতা, দোদুল্যমানতাই পাঠকদেরকে বিভ্রান্ত করছে, এবং অনেকে জানি না যে একটা বইমেলা হচ্ছে। সেটার প্রচারটা কম হয়েছে, খুব কম। তা আমি মনে করি এটা বাংলা একাডেমির এক ধরনের মানে কর্ম পরিকল্পনার, যেটা আপনি বলেন নীতিমালা, সেটা থাকলে মনে হয় ভালো হতো। তো আমাদের যে লেখা, সেই লেখাগুলো ইউরোপের বাজারে কিংবা মার্কিন বাজারে কিংবা যুক্তরাষ্ট্রের বাজারে, যুক্তরাজ্যের বাজারে ঠিকমতো যাচ্ছে না। এগুলো অনুবাদও হচ্ছে না ঠিক মতো। এইগুলোর দিকে আপনাদের কোনো
চিন্তা আছে কিনা? আমি কিন্তু আপনাকে আগেই বলেছি আমাদের ভালো লেখক আছে। কেউ যদি বলে বাংলাদেশে ভালো লেখক নেই, এটা ভুল ধারণা। আমাদের ভালো লেখককে আমরা বাছাই করছি বা আমরা পড়ছি। আমরা যাদেরকে মাথার উপর বসিয়ে রেখেছি, তারা কি আমাদের যারা ভালো লেখেন তাদের লেখা পড়েন, তাদের লেখা ছাপেন বা তাদের খোঁজখবর রাখেন? আপনি একটা ব্যক্তিকেন্দ্রিক একটা মানুষকে যখন আমরা খোঁজখবর না রাখি, তার সৃষ্টিটাকে কীভাবে খোঁজখবর করবো? যদি তার সৃষ্টির খোঁজ খবরই না রাখতে পারি, তাহলে এটা আমি বাইরে কীভাবে প্রেজেন্ট করব? এই ব্যাপারটার জন্য আমি মনে করি আমাদের একটা কিছু কমিটি থাকা দরকার। সুমন্ত, আমরা একটা জিনিস লক্ষ্য করি যে অনেক কিশোর উপন্যাস আপনার আছে এবং অ্যাডভেঞ্চারমূলক নানা রকম উপন্যাস আছে। আমাদের দেশের কিশোর উপন্যাস লেখক কম, কিন্তু যা আছে তাও ধরুন এরা যখন বই কেনে, মোটামুটি ভালোই বই কেনে, এরা কেনার পরে এরা যখন বড় হয়, তারুণ্য পেরিয়ে যখন একটা প্রজ্ঞার দিকে যায়, তখন তারা ভালো বই পড়ার দিকে আগ্রহ তৈরি হয় না কেন তাদের মধ্যে? সেটা কিন্তু আমার একটা প্রশ্ন। এই বিষয়ে একটা ক্যালকুলেশন আছে। আমি বড় এবং কিশোরদের যে উপন্যাস লিখি, আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় কিশোরদের উপন্যাস লেখা। তাদের সাইকোলজিক্যাল ব্যাপারটা বোঝা, তাদের দুষ্টুমি বোঝা, তাদের পদক্ষেপ বোঝাটা খুব কঠিন। যারা এটা না বুঝতে পারবে তারা কিশোর উপন্যাস লিখতে পারবে না। আমি যখন কিশোর উপন্যাস লিখি, এখানে যে মনোযোগটা আমি দেই, আমি হয়তো বড়দের উপন্যাসে ওরকম মনোযোগ দিতে পারছি না বা দেই না, দেওয়া হয় না। যার জন্য একটা কিশোর যখন আমাদের কিশোর উপন্যাস পড়ে, ও যে অন্যরকম একটা আনন্দের মধ্যে থাকে, ওর জগৎটা এর ভিতরে আবর্তিত হয়। ও যখন একটু বড় হয়, ওর চোখগুলো 4টা হয়ে যায়, 5টা 6টা চোখ হয়ে যায়, তখন বইয়ের কাছ থেকে একটু দূরে চলে যায়। এই যে বইয়ের আবহটা সৃষ্টি করা বা বইয়ের ভিতর তাকে আবর্তিত করা, এই কাজটা আমরা করতে পারি না বা আমাদের সম্ভব না। এখন তো আরও সম্ভব না, যেহেতু গেজেট টেজেট অনেক কিছু রয়ে গেছে। আরেকটা ব্যাপার, ম্যাট্রিক পরীক্ষা, আমার মেয়ে এবার ম্যাট্রিক দেবে, ও বই পড়বে কোথায়? গত 15 বছরে শিক্ষা ব্যবস্থাকে যে পর্যায়ে নিয়ে এসছে, একটা বাচ্চা শুধু বই বহন করে না, তাকে সে রাতে ঘুমের মাঝে তাকে পড়তে হয় এবং তাকে পাঠ্য বই পড়তে হয়। যে মেয়েকে, যে ছেলেকে ঘুমের মাঝে পাঠ্য বই পড়তে হয়, তাকে সবসময় ব্যস্ত রাখে এটা চর্চিত করার জন্য, সে বই পড়বে কোথায়? কীভাবে সম্ভব? আমার মনে তো আছে, গত 20 বছর আগে আমি অনেক যুবককে, অনেক তরুণকে দেখেছি তারা বই কিনতে, তারা কেউ যায় না বাজারে, তারা বইমেলা যাচ্ছে না। এরকম নয় তো যে তারা ভাবে যে এর পেছনে অর্থ লগ্নি করে কোনো লাভ নেই, বরং আমরা কোনো মানে জীবিকার অন্য রকম পথে তারা এগিয়ে যায়, সেখানে আর বই পড়ার কোনো সুযোগ থাকে না। সেরকম কি হতে পারে? এটা একটা দিক হতে পারে ভাইয়া, কিন্তু সামগ্রিকভাবে এই দিকটা না যে আমি অর্থের দিকে একটা গেলাম যার জন্য এটা করতে পারলাম না। আপনাকে তো পরিবেশটা সৃষ্টি করতে হবে, পরিবেশ সৃষ্টি তো করতে পারতেছে না। গত কয়েক বছরের বইমেলা আপনার অবশ্যই মনে আছে ভাইয়া, 21 বা এই 2001, 2, 3, 4, 5, 9, আমার মনে আছে যে ওই যে বিডিআর বিদ্রোহ হলো, তখনও আমাদের বইমেলা জমজমাট ছিল, হরতালের মধ্যে জমজমাট। কেন বইমেলা জমজমাট হবে না কেন? সেটা যেন আপনার তো প্রচার লাগবে, তাই না? প্রচার করতে হবে, বইয়ের লেখকদেরকে সামনে আনতে হবে, বইয়ের রিভিউ করতে হবে, বইয়ের সেমিনার সিম্পোজিয়াম করতে হবে, বই পড়তে হবে। আমি কিন্তু একসময় দেখেন সীমান্ত, আমি পোস্টার করতাম আমার বই বেরোলে। কেন করতাম? মানুষ যদি না জানে যে আমার বই বেরোচ্ছে, কিনবো কোথা? যেবার আমি পোস্টার করলাম, আমার বই ভালো বিক্রি হলো। কবিতার বই আমার প্রায় 500-600 বিক্রি হয়ে গেল। তো আমি দেখলাম যে এটা পোস্টার বিক্রি। আমি এখন পোস্টার বের করছি বলে অন্য লেখকরা খুব ক্ষুব্ধ, কেন আমি কোর্স করছি, ছেলে মানুষ হ্যান ত্যান বলছে। কিন্তু আমার তো প্রচার করতে হবে, তো এই জায়গাটা মনে রাখতে হবে। আর একটা প্রশ্ন করে আমি আপনি বিরতিতে যাব, সেটা হচ্ছে যে এখন খুব অনলাইনে লেখক তৈরি করা হচ্ছে। এই অনলাইন ভিত্তিক যে জীবন গড়ে উঠছে তরুণদের, এতে কি আমাদের বই পাঠের যে বিমুখতার কথা আমরা বলি, সেটা বাড়ছে কিনা? বাড়ছে। অনলাইনে শুধু শেখাচ্ছে না, অনলাইনে অনেকগুলো ব্যাপার এখানে ঢুকে গেছে। এটা আরো গুরুত্বপূর্ণ কথা আমরা আপনার কাছ থেকে শুনবো, একটু ফিরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুধী দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশখ্যাত লেখক সুমন্ত আসলাম। বলেন সুমন্ত, যে কথা থেকে আপনি যেটা বলছেন যে অনলাইনের ব্যাপারটা, অনলাইনে শুধু শেখার ব্যাপারটা না, দুনিয়ার সব কিছু এখন অনলাইনের মধ্যে ইন হয়ে গেছে। আপনি বিনোদন বলেন, পর্ন বলেন, টিকটক বলেন, লেখা বলেন, নাটক বলেন, সব ঢুকে গেছে। আচ্ছা, আপনি বলেন, আপনি একজন লেখক, আমরা তো যুদ্ধের বিরুদ্ধে,
যদি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ, পারমাণবিক যুদ্ধ হয়ে যায় পৃথিবীতে, তো অনলাইন থাকবে? নেট বন্ধু সব অনলাইনের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। থাকবে না, তখন আবার আমাদের ফিরে আসতে হবে ওইলে। তো এখন আপনি বলেন যে আমাদের করণীয় কি? আমাদের ছাপার হরফের বই রাখতে হবে, পাঠক বাড়াতে হবে, বই কেনার জন্য মানুষকে আগ্রহী করে তুলতে হবে, পত্রপত্রিকার সার্কুলেশন বাড়াতে হবে, ভালো লেখা তৈরি করতে হবে, সবই আমাদের করতে হবে। এটা একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। সেখানে রাষ্ট্রের ভূমিকা আছে, কিন্তু আমাদেরও তো কিছু ভূমিকা আছে। সেটা কি? আমি একটা আপনাকে আগে বলি ভাইয়া, আমি বই প্রকাশের ক্ষেত্রে আপনি যখন গত 5 বছরে বইমেলাতে গিয়েছেন, বই কিনতেছেন, কিন্তু বইগুলো পুরো মজা পাচ্ছেন না। বাংলাদেশে 100টা বইয়ের ভিতর 95টা নন এডিটেড, কোনো এডিট করা হয় না, যা দেয় তাই ছাপা ফেলতেছে। এবং এখানেতে শুধু বানানটা না, বাক্য বিন্যাস, বাক্য শব্দ প্রয়োগ, এই শব্দ এগুলো কোথাও আসছে না। যার জন্য আপনি বা আমরা যারা বই পড়তে কারা যায়, নিশ্চয়ই তারা চানাচুর মুড়ি খেতে যায় না। যারা বই পড়তে তারা প্রজ্ঞাবান আছে এবং তাদের কিছু জ্ঞান আছে। তারা যখন দেখে একটা বই হাতে নিয়ে দেখে দেয় বইয়ের ভিতরে কিছু নেই, বাক্য ভুল আছে, শব্দ প্রয়োগ ভুল আছে, তখন তারা বইয়ের প্রতি বিমুখ হয়ে যায়। আমার মনে হয় একটা খুব চমৎকারটা আমাদের একটা থাকা উচিত। শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি আছে, অনেক কিছু আছে। সাহিত্য নিয়ে একটা কেন নাই আমি তো বুঝতে পারতেছি না কেন। অনেক দিন ধরে কথা বলতেছি যে বই প্রকাশের ক্ষেত্রে একটা কমিটি থাকা উচিত, এই বইটা আমি প্রকাশ করবো কিনা। প্রত্যেকটা প্রকাশন সংস্থার একটা এডিটোরিয়াল বোর্ড থাকে। নাই। সেই এডিটোরিয়াল বোর্ড তারা বাক্য সংশোধন করে, তারা এটা কন্টেস্ট মিলায়, সমসাময়িক ঘটনা, কার্যক্রম, জীবন পদ্ধতির সঙ্গে লেখার কতটা সংযুক্তিতা আছে, প্লাস বানান টানান সবকিছু দেখে এবং একটা পরিমিতি তৈরি করে। এটা তারপরে তারা বইটা বের করে। একটা আন্তর্জাতিক মানে না যাওয়া পর্যন্ত বইটা তারা প্রকাশ করে না। একাধিকবার তারা এটা রিভিউ করে। তা আমাদের এখানে তো সেই সিস্টেমও নেই। তা আমাদের প্রকাশনার জগৎটা প্রায় একটা বিমর্ষ পথে হাঁটছে, একদম, তাই না? সেই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। একজন লেখক হিসাবে তো আপনার দায়িত্ব আছে, কি করলে এই জায়গা থেকে আমরা ফিরবো? একটা ভালো কমিটি থাকা দরকার। আমাদের একটা নীতিমালা দরকার যে আমি এই বইগুলো প্রকাশ করবো, এগুলো করবো না। আমাদের একটা টু ডু লিস্ট থাকা দরকার, আমি এই কাজগুলো করব। এই কাজের লিস্টই তো নাই ভাইয়া। কোথাও কোনো টেবিলে কোনো টু ডু লিস্ট দেখবেন না। যার যখন মাথার ভিতর যা আসতে করে আসছে। আমাদের যে বাজেট নেই তা না, আমাদের তো অনেক টাকা বাজেট আছে। আমরা অল্প কিছু টাকা খরচ করলে আমরা একটা সাংস্কৃতিক অঙ্গনের আন্দোলন করতে পারি, আমরা সাংস্কৃতিক স্ফুরণ করাতে পারি, কিন্তু আমাদের তো সেটাকে এগোচ্ছি না। আপনি যেটা বললেন যে আমরা ঢাকা কেন্দ্রিক, অফিস কেন্দ্রিক বসে থাকি, কিন্তু এটা ফিল্ড লেভেলে যেটা কাজ করা দরকার সেটা করছি না। এই লোক আছে তো। আর সবচেয়ে বড় দেখেন সুমন্ত, যে আমরা বইমেলা কবে হবে এর জন্য প্রকাশকরা বসে থাকে, 200, 400, 100 কপি বিক্রি হয়, ওই নিয়েই তারা সন্তুষ্ট। কিন্তু আমাদের বইমেলা হওয়া দরকার প্রতি জেলায়, উপজেলায়, এমনকি থানা লেভেলেও। আর স্কুলগুলোতে গিয়ে গিয়ে বই বিপণনের চেষ্টা করতে হবে, শিশু কিশোর মনস্তাত্ত্বিক বইগুলা। তাহলে কিন্তু আমাদের বই বিপণনটা ইতিমধ্যেই বেড়ে যেত। আমি তো মনে করি ন্যাশনাল বুক সেন্টার যেটা আছে, এদের উচিত এই থেকে প্রণোদনা দেওয়া এবং তাদের এগিয়ে আসা উচিত। সরকারের একটা নীতিমালা থাকা উচিত যে প্রত্যেকটা প্রকাশককে প্রণোদনা দেবে, আর জেলায় জেলায় উপজেলায় বইমেলা করবে। তার অনেক আগে থেকে একটা গবেষক দল থাকবে যে ওই জেলায় কীভাবে বইমেলা করলে সে দেশের পাঠকে বই শুধু বিক্রি হলেই তো না, বই পাঠকের আগ্রহ তৈরি করতে হবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বই নিয়ে আসতে হবে। সেগুলো না করলে হবে না। এডিটেড বই আমরা বাজারে পাই না। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ পৃথিবীর শ্রেষ্ঠ লেখকদের একজন, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনি এত বড় লেখক হলেন কি করে? তিনি বললেন এডিটিং অ্যান্ড এডিটিং, সম্পাদনা এবং সম্পাদনা। অর্থাৎ সম্পাদনায় একটা বইকে মানের কাছে পৌঁছে দেয়, উৎকর্ষ সাধন করে। আমাদের লেখকরা একবার লিখেই বাজারে ছেড়ে দেয়, তাটা আবার দ্বিতীয় বই লিখতে হবে। কিন্তু একটা ক্লাসিক, একটা অসাধারণ ধ্রুপদী বই রচনার জন্য কতটা সময় দিতে হয়, তার ভাষা তৈরি করতে হয়, সেটা কিন্তু আমার লেখকটা দেয় না। হয়তো সেই দোষে কিছুটা আপনিও দুষ্ট আমি মনে করি, কারণ 150 বই লেখা কিন্তু 4টিখানি কথা নেই বয়সে। আপনি আমার চেয়ে বয়সে ছোট। তা আমি আপনাকে এবং আপনাদেরকে অনুরোধ করবো যে একটা বই লিখে সেই বইটা যেন চিরায়ত হয়। ধরুন শওকত আলী, আখতারুজ্জামান ইলিয়াস, তারপর হাসান আজিজুল হক, সৈয়দ শামসুল হক, রাহাত খান, এদের সময়ের যে লেখাগুলো আপনি দেখবেন যে কিছু কিছু বই কিন্তু অমর হয়ে গেছে। আমিও চাই সুমন্ত আসলামের হাত দিয়ে কিছু অমর বই বেরোক। শুধুই জনপ্রিয়তা না, কিছু মানে জ্ঞানাশ্রয়ী বই যদি আপনি লেখেন, তাহলে আমাদের লেখার জগৎটা আরও সমৃদ্ধ হবে। কারণ আপনি ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন, আপনার বই পাঠক কেনে। ওই জায়গায় যাওয়ার জন্য আপনি কি চেষ্টা করছেন যে এমন একটা বই আমি লিখব যে বইটা ধরেন খবনামার মতো হবে,
যে বইটা প্রদোষে প্রাকৃতজনের মতো হবে, যে বইটা 1000 বছর মানে সংসপ্তকের মতো হবে, বরফ গলা নদীর মতো হবে, সারেং বইয়ের মতো হবে। সবচেয়ে প্রবলেম হয়ে গেছে বাংলাদেশের বাংলাদেশে কেউ যখন একটু জনপ্রিয় হয়ে যায় তখন তার পক্ষে এটা লেখা খুব অসম্ভব হয়ে দাঁড়ায়, তখন তার জনপ্রিয়তার দিকে ঝুঁকে যায় এবং প্রকাশকের একটা চাপ থাকে। আপনি যদি নির্মোহ হয়ে যে আমি প্রকাশকদের কোনো চাপ নেব না, আমি গত 2 বছর লিখি নাই, আগামী 2 বছর লিখবো না, আমি একটা বই লিখবো, তাহলে আপনি ওই যে আপনি বললেন যে প্রত্যেকে চায় লেখি দিয়ে কিছু ইনকাম এটা করতে চায়। এই করার প্রকৃত হচ্ছে কি যে আমাদের ওইভাবে মানে কি জনপ্রিয় ধারার লেখক আপনি হয়ে গেছেন, একটা ভালো বই লিখলো পাবলিক মনে করে ওটা একদম 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 মানে মানুষ জনপ্রিয় হলে তো ভালো লিখতে পারে না, জনপ্রিয় হওয়ার একটা খেসারত দিতে হয়। এটা আমি একদম সত্য কথা বলছিলাম। ধরেন যে এই যে আমাদের একটা বই আছে যে সিনেমাও হয়েছে, সূর্য দিঘল বাড়ি, আবু ইসহাক সাহেবের, উনি কিন্তু জনপ্রিয় ধারার লেখক না, ওই যে একটা দুইটা ভালো বই লিখছে, এটা কিন্তু টিকে গেছে, তাই না? তো শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক এবং আমাদের সারেং বউ, আবার ধরেন যে কবিদের মধ্যে আল মাহমুদ, উনি জনপ্রিয় হতে চাননি, হয়েও গেছেন, কিন্তু ওই যে ধারার লেখক আছে। এবং এই ধরনের আমি মনে করি যে জনপ্রিয় একজন লেখক যখন জনপ্রিয় হয়ে যান তখন তার একটু দায় তৈরি হয়, ওই প্রকাশকরা এসে চাপটাপ সৃষ্টি করে ওই ধারায় তাকে নিয়ে যায়। জি সত্য। আপনি ওই ধারায় পড়ে গেছেন আর কি। অনেকেই পড়ে, আমি নাই, অনেকেই পড়ে, আমি একা না, ব্যক্তিগতভাবে অনেকেই পড়ে গেছে। এটা থেকে আমি ইনশাল্লাহ আগামী বের হওয়ার চেষ্টা করবো। আমি অনেকে বলেছি আমি লিখিনি, আমি লিখবো ইনশাল্লাহ, দেখি। আরেকটা কথা ভাই, একটা কথা আপনাকে বলে রাখি, আমরা যা লিখতে চাই তাকে লিখতে পারবেন না কেন? আপনি লিখবেন, এখানে প্রকাশ না অন্য জায়গায় প্রকাশ হবে, আমি মনে হয় সব আমি লিখতে পারবো না। কেন? আমি বাউন্ডারি লিখেছি, আমার অনেক বাউন্ডারি প্রকাশ হয়নি। আপনি জানেন আমি আলপিন ম্যাগাজিন বাউন্ডারি, অনেক বাউন্ডারি লেখা সম্ভব হয়নি, সত্য কথা লিখেছি। সত্য প্রকাশ করতে হবে, কোনো না কোনোভাবে করতে হবে, কোনোভাবে করতে হবে, কিন্তু আমাদের ওই তো একটাই উপন্যাস। আপনি দেখেন চর্যাপদের কবিরা তারা কিন্তু ইঙ্গিতে ইশারায় সব কথা বলে গেছে। তার সময়ের যে রাজনৈতিক ক্ষত, যে বৈষম্য, মানুষের জীবনের যে মানে অসহনীয় দুর্বিষহ অবস্থা, সেগুলো কিন্তু চর্যাপদ পড়লে পাবে না। তাদের একটা কবিতার মধ্যে আছে যে সারাদিন উপোস করছি, হাড়িতে ব্যাঙ চড়তেছে, আমার অতিথি আসছে, অতিথিদের আমি খেতে দিতে পারছি না। এই যে দুর্বিষহ অবস্থা তখনও ছিল, এখনো আছে। সুতরাং আমরা মনে করি যে একজন লেখক হিসাবে আপনার এখন স্বপ্ন কি? আপনি যেটা বললেন সেটাই, আমার একটু ভালো কিছু উপন্যাস লেখা, আমি থেমে আছি, একটু থেমে গেছি, আমি একটু ভালো কিছু প্রস্তুতি নিয়ে ফেলেছি। আমি সবচেয়ে এখন আপনি যেটা বললেন প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে, এবার যদি বইমেলাটা ভালো হতো তো আমি কিন্তু অনুপ্রেরণাটা একটু ভালো পাইতাম। আগামী 3 বছরে বইমেলা ভালো হবে না, রোজার মধ্যে পড়ে যাবে, বা আমাদের বিন্যাসটা হচ্ছে না। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। আপনাদের লেখকরা আমরা সবাই মিলে আমরা বইমেলাকে আরো স্ট্রেনথেন করি, ক্ষমতাবান করি। বইমেলা কোন সময় হলে পাঠকরা আসবে সেটা আমরা চিন্তা করি। আর দরকার হলে বইমেলা সকাল থেকে হোক, সকাল থেকে 2টো পর্যন্ত হোক, 3টে পর্যন্ত হোক, ইফতারির আগ পর্যন্ত হোক, অথবা ইফতারির পরে শুরু হোক, আমরা সেটা চেষ্টা করতে হবে। আমরা 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের যে তাৎপর্য, সেটাকে মাথায় রেখেই আমরা বইমেলাটা করি। আর বইমেলা আরো আকর্ষণীয় করার জন্য কি করা যায়, পাঠকের কাছে পৌঁছানোর জন্য, সেগুলো করতে হবে। আপনি যেটা বলছিলেন যে সেটা আমি খুবই, যে কোনো পত্রিকায় খুব গোষ্ঠীভুক্ত, তার প্রিয় লেখকরা বই বের করলে সে পত্রিকায় দিচ্ছে অন্যগুলো যেরকম আমি পত্রিকার নাম বলতে পারি, বললে হয়তো অনেক অসন্তুষ্ট হবে, সেটা আমি আর বলছি না। আমরা জানি বড় কাগজগুলো কি করছে এখন। বড় কাগজগুলো সাহিত্যের চেয়ে মুখ ছাপছে, মুখ ছাপা পত্রিকা খুব খারাপ, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে সাহিত্যকে আবার তার ঠিক লাইনে ফিরিয়ে আনা। সারা পৃথিবী এখন খুব অস্থির। এই অস্থির সময়ে সাহিত্য করা খুব কঠিন। আবার অস্থিরতা নিয়ে একটা ভালো উপন্যাস হতে পারে। আপনি যদি মনে করেন এরিক মারে রেমার্ককে দেখেন, আমার যাকে আমি আইডল ভাবি, সে কিন্তু অস্থির সময় পৃথিবীর হতে পারে। মানে এটা আসলে লেখকের শক্তির উপরে নির্ভর করে। মার্কেজের কথা সেটা বলেই শেষ করি। মার্কেজ এই 100 Years of Solitude লেখার জন্য প্রায় 10 বছর ঘুরেছিলেন। সেই ঘুরে ঘুরে পরে উনি বইটা বের করলেন, এবং এই বইটা বন্ধক রেখে তিনি খেতেন। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনার স্মরণীয় ঘটনা কি? তিনি বললেন, এই 100 Years of Solitude পাণ্ডুলিপি বন্ধক রেখে হোটেলে আমি থাকতাম এবং খেতাম, কারণ আমার টাকা ছিল না, আমি পারতাম না।
অনেক টাকা জোগাড় করে আবার ওই বইটা আমি ছাড়াতাম। ওই হোটেলের মালিক সেটা জানতো। হোটেলের মালিক অনেক সময় অসন্তুষ্ট হতো, নিতে চাইতো না। যখন তিনি নোবেল পুরস্কার পেলেন, নোবেল পুরস্কারের যে লাইন ছিল অটোগ্রাফ হান্টারদের, সেই লাইনে ওই হোটেল মালিকও ছিল। চমৎকার চমৎকার। চমৎকার। আপনি বলেন দর্শকদের জন্য যদি কিছু বলতে চান। আমি প্রতিবারই বলি যে বই পড়তে হবে, মেলায় আসতে হবে, এবং আমাদেরকে প্রতিটা বছরে অন্তত কয়েকটা বই কিনতে হবে। আমরা প্রতি বছর কয়েক হাজার টাকা জামা কিনি, জুতো কিনি, এটা কিনি, সেটা কিনি। বইয়ের জন্য একটা বাজেট থাকা আমাদের দরকার, এবং অবশ্যই আপনার সন্তানকে খেলনার সাথে সাথে একটা বই তুলে দেওয়া উচিত। আমি মনে করি একটা বাচ্চা যদি 3-4 বছর বই হাতে পায়, তার পাঠাভ্যাস গড়ে উঠবে, এবং অবভিয়াসলি গড়ে উঠবে, এর বিকল্প নেই আমি মনে করি। দুর্দান্ত। আমরা একদম শেষে চলে এসেছি। প্রিয় দর্শক, যেটা বললেন সুমন্ত আসলাম, যে কৈশোর থেকে, শৈশব থেকে বই হাতে ধরিয়ে দিতে হবে। এই যে কিশোর গ্যাং, মাদকাসক্তি, মানে পর্নোগ্রাফির যে একটা ব্যাপক প্রভাব, এবং নানা রকম অসামাজিক কাজে জড়িত হয়ে পড়ার যে ঘটনা দিন দিন বাড়ছে, তা থেকে এই জাতিকে মুক্ত করার, তরুণ সমাজকে মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে বই। একটা ভালো বই তার হাতে তুলে দিতে হবে, তাকে মানবিক করে তুলতে হবে, তাকে দেশপ্রেমিক করে তুলতে হবে, এবং তাকে যে সে যে রাজনীতিও করে সে যেন একজন সৎ রাজনীতিবিদ হয়, একজন ভালো আমলা হয়, সে যেন একজন ভালো পিতা হয়, একজন ভালো মাতা হয়, একজন ভালো অভিভাবক হয়, এবং আমাদের দেশকে একটা নতুন দিগন্তের দিকে, নতুন গণতান্ত্রিক যাত্রায় যেন আমরা এই তরুণদেরকে সাথে নিয়ে এগোতে পারি, সেই অবস্থা তৈরি করতে হবে আমাদের। এবং বই হচ্ছে তার সবচেয়ে বড় বন্ধু, বই হচ্ছে পথপ্রদর্শক। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ধন্যবাদ সুমন্ত আসলামকে। দেখা হবে আবার কোনো এক সময় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।